সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে সুস্বাগতম। আমি অবনী কুমার মণ্ডল, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, ডিআরএফ ইউনাইটেড আইডিয়াল কলেজের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আজ আমি তোমাদের মনোবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে পাঠদান করব। প্রথম পত্র মনোবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে পাঠদান করব সংবেদন ও প্রত্যক্ষণ, ইংরেজিতে যাহাকে বলা হয় সেন্সেশন অ্যান্ড পারসেপশন। সেন্সেশন অ্যান্ড পারসেপশন ইংরেজি শব্দ। আজ আমি এই বিষয়ে তোমাদের পাঠদান করব। আসা যাক তাহলে আমরা এই যে সেন্সেশন কি বা প্রত্যক্ষণ কি বা সংবেদন কি, সেন্সেশন মানে সংবেদন, পারসেপশন মানে প্রত্যক্ষণ, তাহলে সংবেদন বা কি আর প্রত্যক্ষণ বা কি, এই বিষয়গুলো আমরা আজকে শিখব। শিক্ষার্থীবৃন্দু, তোমরা যে যেখানে আসো অনলাইন ক্লাসটি প্রতিনিয়ত অবশ্যই দেখবে। কারণ এখানে অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে এটা বারবার যদি আমরা দেখি, বারবার যদি চেষ্টা করি, তাহলে ক্লাসটা আর মনে হয় মানে খুব সহজ থেকে সহজভাবে বুঝতে সক্ষম হওয়া যাবে। সুতরাং শিক্ষার্থীবৃন্দু, তাহলে আসা যাক আমরা আজকের ক্লাস মনোবিজ্ঞান প্রথম পত্র উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মনোবিজ্ঞান প্রথম পত্র থেকে ষষ্ঠ অধ্যায়ের সেন্সেশন অন পারসেপশন বা সংবেদন ও প্রত্যক্ষণ সম্পর্কে আলোচনা করি। প্রথমে বলি সংবেদনটা কি। প্রশ্ন হচ্ছে সংবেদন কি শিক্ষার্থীবৃন্দু। তাহলে সংবেদন কি? সংবেদনের দৈহিক প্রক্রিয়া, কি কি দৈহিক প্রক্রিয়া সংবেদনে আছে সেই বিষয়ে আমরা শিখব। আর শিখব সংবেদনের সাথে প্রত্যক্ষণের সম্পর্কটা কি, সংবেদনের সাথে প্রত্যক্ষণের সম্পর্ক কি এ বিষয়ে আমরা শিখব। আর শিখব সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য। তাহলে সংবেদন আর প্রত্যক্ষণ এর যে পার্থক্য এই বিষয়টা শিখব। আর শিখব সংবেদনের বৈশিষ্ট্য। সংবেদনের কিছু কিছু বৈশিষ্ট্য, প্রতিটা প্রাণীর প্রতিটা বিষয়ের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন সুন্দরবনের বৈশিষ্ট্য, যেখানে সুন্দরী গাছ হয় সেখানে সুন্দরী গাছ, যেখানে গরান গাছ হয় সেখানে গরান গাছ, যেখানে কেওড়া গাছ হয় সেখানে কেওড়া গাছ। আবার এটা ম্যানগ্রোভ উদ্ভিদ শুলো থাকে, শ্বাসমূল থাকে, এটা সুন্দরবনের একটা বৈশিষ্ট্য। ঠিক তেমনি সংবেদনেরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা শিখবো আজকে। এরপর আছে সংবেদন সমতা, কীভাবে এটা অ্যাডজাস্ট করতে হয়, সমতা অধ্যয়ন করতে হয়, এই বিষয়ে আমরা শিখব। সুতরাং শিক্ষার্থীবৃন্দু, প্রথমে বলি সংবেদন কি। আচ্ছা দেখো, উদ্দীপকের মাধ্যমে শুরু হয় সংবেদন প্রক্রিয়া। উদ্দীপকের মাধ্যমে শুরু হয় সংবেদন প্রক্রিয়া। তাহলে উদ্দীপক কি? উদ্দীপক কি? এটা হচ্ছে এক ধরনের বস্তু বা বিষয় যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। তাহলে আগে আমরা শিখতে হবে উদ্দীপকটা কি। শিক্ষার্থীবৃন্দ খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে কিন্তু যে উদ্দীপকটা কি। তাহলে উদ্দীপক হলো এক ধরনের বস্তু বা বিষয় যা আমাদের স্নায়ুতন্ত্রকে, মানুষের শরীরে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে বা উদ্দীপিত করে, তাই হচ্ছে সংবেদন। সেটা হতে পারে আলো, হতে পারে রূপ, হতে পারে রস, হতে পারে গন্ধ, হতে পারে তাপমাত্রা, হতে পারে যাই হোক না কেন, ওইগুলো হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকগুলো যখন আমাদের, এটা একটা বস্তু হতে পারে বলেছি, আবার একটা বিষয় হতে পারে বলেছি, যেগুলো আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, তাই হচ্ছে আমাদের উদ্দীপক এবং সংবেদন। আচ্ছা, তাহলে সংবেদন কি শিক্ষার্থীবৃন্দু? বলেছি যে সংবেদন কি, যে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, এই যে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা আছে, পরিবেশ থাকে আছে, এখান থেকে উদ্দীপনা গ্রহণকে করে আমাদের স্নায়ুতন্ত্রকে, পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, উত্তেজিত করে, তাই হচ্ছে আমাদের সংবেদন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে বলেছি সংবেদন কি, এই বিষয়টা আমাদের আগে জানতে হবে, তাহলে কিনা সহজ থেকে সহজভাবে শিখতে সক্ষম হব। তাহলে সংবেদন কি, যে বাইরের বিভিন্ন পরিবেশ থেকে
ইন্দ্রিয়কে যে উদ্দীপিত করে, কি উদ্দীপিত করে? আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, তাই হচ্ছে সংবেদন। যেমন আলো হতে পারে, তাপমাত্রা হতে পারে, গন্ধ হতে পারে, ঠান্ডা হতে পারে, এইগুলো আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। এটা হচ্ছে আমাদের সংবেদন। শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমাদের কিভাবে উত্তেজিত করে? যেমন আমাদের শরীরে 5টি ইন্দ্রিয় আছে, বলেছি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই কিন্তু 5 প্রকার ইন্দ্রিয় আছে। এই ইন্দ্রিয়ের সাহায্যে আমরা বাইরের পরিবেশ থেকে উদ্দীপনার মাধ্যমে যে বিষয় বা বস্তুকে আমাদের স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে, উদ্দীপিত করে, তাই হচ্ছে আমাদের সংবেদন। এ নিয়ে অনেক সংজ্ঞা মনোবিজ্ঞানীরা বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন, কিন্তু আমরা সহজভাবে বিষয়গুলো শিখতে চাই, বেশি জটিল করব না, সহজভাবে বিষয়গুলো আগে বুঝবো। তাহলে সংবেদনকে নিশ্চয়ই আমরা শিখেছি, সংবেদনকে ইংরেজিতে বলা হয় সেন্সেশন। শিক্ষার্থীবৃন্দু, এখন সংবেদন হলো উদ্দীপনার বা উদ্দীপকের প্রাথমিক চেতনাবোধ। প্রথম এটা আমাদের বাহ্যিক বিষয় বা বস্তুকে উদ্দীপিত করে। আচ্ছা, সংবেদনের কিছু উদাহরণ বলো তোমরা শিক্ষার্থীবৃন্দু। সংবেদনের কিছু উদাহরণ বলো, যে তাপ, গন্ধ, আলো, ঠান্ডা, এই যেগুলো আছে, এগুলো আমাদের ইন্দ্রিয়কে বা আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, এগুলো আমরা সংবেদন বলে থাকি। দেখো, সংবেদন আলোর সংবেদন হতে পারে, আবার শব্দেরও সংবেদন হতে পারে। এই যে বাইরের শব্দ হয়, এটাও কিন্তু একটা সংবেদন। আমাদের কানে আঘাত করে, কর্ণে আঘাত করে, আবার আলো আমাদের চোখে আঘাত করে। সুতরাং এইগুলো হচ্ছে আমাদের সংবেদনের উদাহরণ। শিক্ষার্থীবৃন্দু, সংবেদন হলো, দেখো এখানে মনোবিজ্ঞানীরা বলছেন, মনোবৈজ্ঞানিক গ্রেডার ও তার সহযোগীরা বলছেন যে সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া, যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র কোনগুলো আমাদের? তাহলে বলেছি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো আমাদের ইন্দ্রিয় যন্ত্র পরিবেশের তথ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে আমাদেরকে উত্তেজিত করে, স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে। এইটা হচ্ছে আমাদের সংবেদন। এটা হচ্ছে ক্রেডার কোথাও সংজ্ঞাটি দিয়েছেন। এমনিভাবে জন সিরাস, মনোবিজ্ঞানী জন সিরাস, উনি বলেছেন 1984 সালে, শিক্ষার্থীবৃন্দু, সংবেদন বলতে সংবেদীয় প্রক্রিয়া দ্বারা সৃষ্ট মৌলিক অভিজ্ঞতার সমূহকে বোঝায়। যেমন কি দর্শন, এই দেখছি সেটা আমাদের সংবেদন। সংবেদন বলতে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণকে বোঝায়, যে বাইরের পরিবেশ থেকে, বিভিন্ন পরিবেশ থেকে যে উদ্দীপনা গ্রহণ করি, চোখের মাধ্যমে করি, ত্বকের মাধ্যমে করি, গন্ধের মাধ্যমে করি, শব্দের মাধ্যমে করি, আমাদের ইন্দ্রিয়কে গ্রহণ করাকে সংবেদন বলা হয়। সুতরাং এই যে সংবেদন বহির্জগতের উদ্দীপককে ইন্দ্রিয়ে আঘাত করলে যে উদ্দীপনা সৃষ্টি হয়, এক কথায় বলতে পারি আমরা, বহির্জগতের কোনো উদ্দীপক ইন্দ্রিয়কে আঘাত করলে যে উদ্দীপনার সৃষ্টি হয়, তা মস্তিষ্কে বাহিত হলে যে চেতনার, মস্তিষ্ক যখন বাহিত হওয়ার পরকে যে চেতনার উদ্ভব হয়, যখন মস্তিষ্কে বাহিত হয় যে চেতনার উদ্ভব হয়, তা হলো সংবেদন। শিক্ষার্থীবৃন্দু, তাহলে সহজ আমরা সংবেদন সম্পর্কে একটা তথ্য পেয়েছি। সংবেদনের দৈহিক প্রক্রিয়া, এটা গেল সংবেদনের দৈহিক প্রক্রিয়া কি? দেখো, সংবেদন হলো এক ধরনের শক্তি যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করতে সক্ষম হয়। সংবেদন হলো কি? এক ধরনের শক্তি যা স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করতে সক্ষম হয়। যেমন চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, নাকের মাধ্যমে, গন্ধের মাধ্যমে, শব্দ, তাপ, এগুলো আমাদের ইন্দ্রিয়কে বা উত্তেজিত করতে সক্ষম হয়। উদাহরণস্বরূপ বলি, রাস্তা চলার সময় যদি হঠাৎ মাত্র মোটরসাইকেলের পায়ে একটি লোহার পেরেক ফুটলো, ধরুন আমি রাস্তা হাঁটতে পায়ে একটা ছোট্ট পেরেক ফুটছে, তখন কি হবে? আমরা কোথায় পেরেক ফুটছে, কিভাবে ফুটছে, সাথে সাথে ব্যথা অনুভব করি। কোথায়? স্নায়ুতন্ত্রের মাধ্যমে সরাসরি আমাদের মস্তিষ্ক সেখানে নির্দিষ্ট করে দিয়ে যায় যে না, তোমার অমুক পায়ের আঙুলের মাথায় এই আঘাত করা হয়েছে, এই পেরেক ফুটছে। এই যে প্রক্রিয়া, দৈহিক প্রক্রিয়ার সাথে আমাদের সংবেদনের সম্পর্ক রয়েছে।
সুতরাং এগুলো আমাদের সংবেদন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপরে দেখো সংবেদনের সাথে প্রত্যক্ষণের সম্পর্ক। সংবেদনের সাথে প্রত্যক্ষণ মানে কি, আমরা দেখি তার সম্পর্ক। কোনো বিষয় বা বস্তু সম্বন্ধে প্রাথমিক চেতনাই হলো সংবেদন। কোনো বস্তু বা বিষয় সম্পর্কে প্রাথমিক যে চেতনাবোধ তাই হলো সংবেদন। আর এই সংবেদনের ব্যাখ্যা যখন যথার্থতা বা অর্থবোধক হয় তখনই তা হচ্ছে প্রত্যক্ষ। তার মানে কি, আমরা এই যে সংবেদনের ব্যাখ্যা যখন শুনি, যে দেখছি যে না পেরেক বা তাপমাত্রা বা গন্ধ, একটা বাঁশের গন্ধ, বাঁশ পচা বাঁশ ফাটালে একটা গন্ধ বেরোয় না, আলকাতার একটা গন্ধ বেরোয় না, এই যে প্রত্যক্ষণ করি তখন ব্যাখ্যা এটা অর্থ পাওয়া যখন হেঁটে তখন সেটা প্রত্যক্ষণের অন্যায় সংবেদনের অর্থ। অর্থাৎ সংবেদন বলতে পরিবেশ থেকে উদ্দীপনার গ্রহণকে বোঝায়, অপরপক্ষে প্রত্যক্ষণকে ওই উদ্দীপনার ব্যাখ্যা ও অর্থবোধকে যখন বর্ণনা করে, যে কী ফুটছে কেন ফুটছে ওটা যদি দেখার পরে ওর একটা অর্থবোধক বর্ণনা করায় তখন সেটা আমাদের প্রত্যক্ষণে রূপান্তরিত। এই জন্য সংবেদনের সাথে প্রত্যক্ষণের সম্পর্ক রয়েছে। শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই বিষয়গুলো আরও ভালো করে শিখতে সক্ষম হবে। এখন দেখো সংবেদনের সাথে সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য। সংবেদন আর প্রত্যক্ষণের পার্থক্য এক বলি, সংবেদন হলো একটি প্রান্তীয় প্রক্রিয়া, আর প্রত্যক্ষণ কি হলো, সংবেদন হলো একটি প্রান্তীয় প্রক্রিয়া আর প্রত্যক্ষণ হলো একটি কেন্দ্রীয় প্রক্রিয়া। সংবেদন হলো প্রান্তীয় প্রক্রিয়া আর প্রত্যক্ষণ একটি কেন্দ্রীয় প্রক্রিয়া। 2 নম্বরে মনে করো সংবেদন একটি উপস্থাপনমূলক প্রক্রিয়া, অপরপক্ষে প্রত্যক্ষণ একই সাথে উপস্থাপন এবং পুনরুজ্জীবনকে প্রক্রিয়া, পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া। এই জন্য মানে সংবেদন এক রকমের, প্রত্যক্ষণের আর এক রকমের। বলে সংবেদন শিক্ষার্জিত নয়, ঠিক কিনা? ওটা বাইরে তাপমাত্রা আসতে পারে, গন্ধ আসতে পারে, ঠান্ডা লাগতে পারে, এগুলো আমাদের শিক্ষা দ্বারা অর্জিত নয়, কিন্তু প্রত্যক্ষণ শিক্ষার্জিত। মানে কি, ওটাকে দেখে শিখতে পারি, এই জন্য শিক্ষার্জিত। সংবেদনের বস্তুর গুণ জানা যায়, বস্তুর গুণ জানা যায়। সংবেদন হলো একটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয় প্রক্রিয়া, এটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয় প্রক্রিয়া এবং প্রত্যক্ষণ হলো সক্রিয় প্রক্রিয়া। সংবেদন একটি অপেক্ষিত নিষ্ক্রিয় প্রক্রিয়া, তাপমাত্রা এসেছে নিষ্ক্রিয় প্রক্রিয়া, কিন্তু প্রত্যক্ষণ কি সেটা আমরা দেখতে পাচ্ছি। গন্ধটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, সেটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা ঘ্রাণের মাধ্যমে, নাসিকার মাধ্যমে সেটা বুঝতে সক্ষম হচ্ছি। এই জন্য সংবেদন ও প্রত্যক্ষণ সম্পর্ক এমনিভাবে হয়। দেখো সংবেদনের কিছু বৈশিষ্ট্য আছে, শিক্ষার্থীবৃন্দু খেয়াল করো। সংবেদনের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন উদ্দীপক, তীব্রতা, স্থায়িত্ব, ব্যাপকতা, নিম্ন উচ্চ সীমা আছে না, উঁচু নিচু সংবেদন আছে। সংবেদনের বৈশিষ্ট্য উদ্দীপক, সংবেদনের সৃষ্টির জন্য উদ্দীপকই প্রয়োজন। তাহলে সংবেদনের যে বৈশিষ্ট্য, প্রথম লাগবে কি উদ্দীপক। উদ্দীপক নাহলে তো সংবেদন সৃষ্টি সম্ভব নয়। উদ্দীপক কি বলেছি, যে কোনো বস্তু হতে পারে, কোনো বিষয়ও হতে পারে। উদ্দীপক কোনো বস্তু হতে পারে, আবার কোনো বিষয়ও হতে পারে। এই যে বস্তু বা বিষয়, এইগুলো আছে আমাদের সংবেদন। তো ওইগুলো না হলে তো আমার উদ্দীপকই সৃষ্টি হবে না। আচ্ছা, এরপরে তীব্রতা। তীব্রতা মানে মুখ দিয়ে যদি শীষ দেওয়া শব্দ, সে রেলগাড়ির হাইজুলের অনেক শব্দ বেশি পড়ে। তার মানে কি, আমি যে তীব্রতা, সংবেদনের যে বৈশিষ্ট্য তীব্রতা থাকতে হবে। তার মানে মনে করো এখানে আমি যে কথা বলছি এটা অনেক কম ভাষায় শুনতে পাচ্ছি। এখন এখানে যদি গোড়াটা মাইকে সাউন্ড করা হয় তাহলে কেমন হবে? আরও তীব্র থেকে কানের শব্দ আঘাত লাগবে, শব্দ তখন শুনতে আঘাত লাগবে, কানে বেশি করে আঘাত লাগবে। এই যে তীব্রতা, এটা হচ্ছে সংবেদনের একটা বৈশিষ্ট্য। এরপর আছে স্থায়িত্ব। স্থায়িত্ব বলতে কি বোঝায়, যে কোনো সংবেদন যতটুকু স্থায়ী হবে তার নির্ভর করে উদ্দীপকের স্থায়িত্বের উপর। সারাদিন যদি রোদে দাঁড়িয়ে থাকেন, তো রোদ তো যত সময় থাকবে সংবেদন তত গরম লাগবে। তাহলে স্থায়িত্ব কি, যত সময় রোদ্দুর থাকবে তত সময় আমার তাপমাত্রা গায়ে লেগতে থাকবে। যেমন স্কুল কলেজ ছুটির ঘন্টা একটু দেরি বেশি হলে সময় ধরে 1 নেগারে বাজানো হয়, ফলে সংবেদনের স্থায়িত্ব বৃদ্ধি হয়। স্কুল কলেজ যখন ছুটির ঘন্টা দেওয়ায় 1 নেগারে যদি এরকম টুন 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 করে বাজায়, তাহলে স্থায়িত্ব বেশি হবে। যত সময় বাজাও তত সময় কানে লাগবে। এই জন্য স্থায়িত্ব সংবেদনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এমনিভাবে সংকেত আছে, তারপর
সংবেদনের সমতা আছে। শিক্ষার্থীবৃন্দু ধরো এখানে বলেছি সংবেদনের কিন্তু বৈশিষ্ট্যের কথা বলছি, তোমরা খেয়াল করবে কিন্তু। তারপরে মনে করো সংবেদনের যে প্রান্তীয় প্রক্রিয়া বলতে কোনো বস্তু বা ঘটনা সম্পর্কে প্রাথমিক চেতনাবোধ হলে প্রান্তীয় প্রক্রিয়া। প্রাথমিকভাবে যেটা আমি দেখছি, কোনো বস্তু হতে পারে, কোনো ঘটনা হতে পারে, এই যে কোনো বস্তু বা ঘটনা এটা প্রাথমিকভাবে দেখছি, এটা হচ্ছে আমাদের সংবেদনের প্রাথমিক চেতনা বোধ বা প্রান্তীয় প্রক্রিয়া। আর এই যে যেটা দেখবো সেটা হচ্ছে আমার কেন্দ্রীয় প্রক্রিয়া সংবেদনের। শিক্ষার্থীবৃন্দ এখন দেখো সংবেদনের যে সমতা, খেয়াল করবে কিন্তু সংবেদনের সমতা মানে কি? সেন্সেশন অ্যাডপশন অর্থাৎ অভিযোজন। অ্যাডপশনের বাংলা প্রতিশব্দ হচ্ছে সমতা বা অভিযোজন। অ্যাডপশনের এডিএফপি ADAPTION এর বাংলা অর্থ হচ্ছে সমতা বা অভিযোজন। আলোর প্রতি শব্দ অভিযোজন, এর বাংলা হচ্ছে অভিযোজন অর্থাৎ সমতা বা অভিযোজন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, যার বেশিরভাগই অবস্থা বা পরিবেশের কারণে আমাদের পরিবর্তনের সাথে সম্পর্কিত। আর আচরণের এই পরিবর্তনকে বলা হয় সংবেদনশীলতা। এক কথায় বলি অন্ধকার অভিযোজন, আলোর অভিযোজন। আমি যদি হঠাৎ অন্ধকার থেকে আলোতে যাই, দেখা যাচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না, আবার আলোর থেকে যদি অন্ধকার ঘরে ঢুকি কিছুই দেখা যায় না। তার মানে কি? অ্যাডজাস্ট হয় না, অ্যাডপশন হয় না, সমতা হয় না, অভিযোজন হয় না। এই জন্য কিছু সময় অপেক্ষা করতে হয়, তাহলে কিনা দেখতে পাওয়া যায়। এই যে এর মধ্যে দুই ধরনের চাক্ষুষ বা অভিযোজন হিসেবে বেশি উল্লেখযোগ্য। এগুলো হচ্ছে এক অন্ধকার অভিযোজন, আলোর অভিযোজন। প্রথমে বলেছি এক অন্ধকার অভিযোজন, অন্ধকার অভিযোজন। দুই আলোর অভিযোজন, আলোর অভিযোজন। এই যে অন্ধকার অভিযোজন বা আলোর অভিযোজন, শিক্ষার্থীদের খেয়াল করবে যে অ্যাডপশন দুই ভাগে হয়, বা অভিযোজন বা সংবেদন সমতা দুই ভাগে হয়। এক হচ্ছে অন্ধকার অভিযোজন আর আছে আলোর অভিযোজন। যেটা আগেই বলেছিলাম যে আলোর অভিযোজনটা কিভাবে হয়, যে আমি যখন অন্ধকার কক্ষে মানে আলোর অভিযোজন, অন্ধকার অভিযোজন বলি, খুব কম আলোতে কারো দর্শন শক্তির পর্যায়ক্রমিক বৃদ্ধি উন্নতি করলে অন্ধকার সংঘটিত হয়। যেমন হঠাৎ মাত্র যদি আমি অন্ধকার কক্ষে প্রবেশ করি, কোনো বাইরের রৌদ্র করজাল থেকে যদি হঠাৎ সিনেমা হলে বা অন্ধকার কক্ষে প্রবেশ করি, আমি কিন্তু তখন অভিযোজন ক্ষমতা আমার চোখের সাথে হবে না, আমি ওই অন্ধকার কক্ষে কিছু দেখতে পাবো না। ধীরে 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 কয়েক সেকেন্ড পরে দেখা যাচ্ছে আবার সবাই আমার আশেপাশের লোকজন আছে, আমি আবার দেখতে সক্ষম হয়েছি। মানে আলোর থেকে হঠাৎ অন্ধকার কক্ষে এগুলো দেখা সম্ভব হয়ে ওঠে না আলোর অন্ধকার অভিযোজনের কারণে। এরপরে আছে ধরো অন্ধকার অভিযোজনের পরে আছে আলোর অভিযোজন। আবার যদি আলোর দিকে তাকাই তাহলে চোখ আলো অভিযোজন হয়ে পড়ে। আলো অন্ধকার বৈশিষ্ট্য, অন্ধকার কক্ষ হঠাৎ তীব্র আলো জ্বলে উঠলে কেমন লাগে? এই কক্ষটা হঠাৎ অন্ধকার করা আছে, সব লাইট বাতি অফ করা আছে, হঠাৎ মাত্র যদি তীব্র আলো জ্বলে ওঠে তবে দেখবো আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না, মানে চোখ টোক যেমন কেমন একটা হচ্ছে। এই যে আলোর অভিযোজন, এই যে আলোর অভিযোজন, এটা হচ্ছে আমাদের সংবেদনশীলতার একটি গুরুত্বপূর্ণ অভিযোজন। সুতরাং এরপর আছে শব্দ অভিযোজন আছে, গন্ধর অভিযোজন আছে, শব্দের অভিযোজন আছে। ধরো শব্দের অভিযোজন, গন্ধর অভিযোজন, এমনি ভাবে শব্দের অভিযোজন আছে না। মনে করো প্রচন্ড হট্টগোলপূর্ণ কক্ষে প্রবেশ করলে
প্রথমে কোনো কানে তালা লেগে যায়, খুব শব্দ হচ্ছে, মাইকের সাউন্ড প্রচণ্ড, হঠাৎ মাত্র যদি আমি সেখানে উপস্থিত হই, আমাদের কানগুলো বোঝা যাচ্ছে না, শব্দ শুনতেই পাচ্ছি না, কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে শব্দের তীব্রতা আর ততটা বেশি বলে মনে হবে না। শব্দের সাথে অভিযোজন ঘটার ফলে এরকম হয়েছে, মানে ওই শব্দের সাথে আমার অভিযোজন ক্ষমতা একটু ধীরে ধীরে ঘটাতে হবে, তাহলে আবার কানে শুনতে পাবো, বা সেটা আস্তে আস্তে ওর সাথে অ্যাডজাস্ট হবে, অভিযোজনটা প্রক্রিয়াটা ঠিক হবে। এরপরে তো গন্ধের অভিযোজন, বিচ্ছিরি গন্ধপূর্ণ জায়গায় গেলে প্রথমে নাক ঝাঁঝিয়ে যায়, গন্ধ সহ করা কষ্টকরই পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে গন্ধের তীব্রতা অনেকটা হারিয়ে ফেলে। তার মানে দেখো অনেক সময় ওই পোলট্রি মুরগির দোকানে আমরা যে বাজারঘাট করতে যাই, ওখানে গেলে প্রথম আমাদের গন্ধটা মনে হয় এত খারাপ লাগে, কিন্তু যারা বসে আছে বেচাকেনা করছে তাদের কিন্তু ওটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ও আমিও কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে গন্ধের অভিযোজন আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, সমতা এসে গেছে, ঠিক হয়ে গেছে। অতটা প্রথম যতটা তীব্র মনে হয়েছিল, পরবর্তীতে গন্ধটা অত তীব্র লাগবে না। একে বলা হয় আমাদের গন্ধ অভিযোজন। তাপ ও শৈত্য অভিযোজন। তাপ ও শৈত্যর অভিযোজন, এক বালতি গরম পানিতে হাত ডুবালে প্রথম হাত গরমে পুড়ে যেতে চায়। তাপ, এখানে বলেছে তাপ ও শব্দের অভিযোজন, তাপ ও শব্দের অভিযোজন, তাপ ও গন্ধ, তাপ ও শৈত্য, তাপ ও শৈত্যর অভিযোজন, যে প্রথমে যদি এক বালতি গরম পানিতে আমি হাত ডুবাই, তা মনে হয় হাতটা পুড়ে যাচ্ছে, মানে গরম, কিছুক্ষণ পরে পুড়ে যেতে চায়, কিন্তু ধীরে ধীরে সহ হয়ে যায় এবং পানি আর ততটা গরম মনে হয় না। শিক্ষার্থী কিন্তু খেয়াল করতে হবে, কিন্তু খেলা না। তেমনিভাবে বরফ মিশ্রিত পানিতে হাত ডুবালে ধীরে ধীরে হাত ঠান্ডা হয়ে যায়, পানি খাপ সাথে দেয়। আবার যদি খুব ঠান্ডা বরফে হাত দেয়, কিছুক্ষণ দেখবে হাত একদম ঠান্ডাই অসাড় হয়ে গেছে। এরপরে কি ওই যারা দেখবা বরফে কাজবাজ করে, তারা কিন্তু কিছুক্ষণ পর ওদের আর হাতে ওই অভিযোজন হয়ে আস্তে আস্তে অভিযোজন হয়ে যায়, অতটা আর ঠান্ডা মনে হয় না। কিন্তু আমরা হঠাৎ মাত্র যদি বরফে হাত দেই, কি মনে হয়, মানে অভিযোজন প্রক্রিয়ার ওর সাথে অ্যাডজাস্ট হয় না। এই জন্য কি আমরা তাপ ও শৈত্যর অভিযোজন বলে চিহ্নিত করতে পারি। শিক্ষার্থী বিন্দু, তাহলে প্রথমে শিখেছিলাম যে সংবেদন কি, যে মনোবিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় সংবেদন প্রত্যক্ষ, সেন্সেশন অ্যান্ড পারসেপশন, তো সংবেদন কি শিখেছি। তাহলে তোমরা নিশ্চয়ই এর আগে শুনেছ সংবেদন সম্পর্কে। এখন সংবেদন কি শিখেছি, সংবেদনের দৈহিক প্রক্রিয়া সম্পর্কে জানতে সক্ষম হয়েছি। সংবেদনের সাথে প্রত্যক্ষণের কি সম্পর্ক, সেটা সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য কি, সংবেদনের যে বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলা হয়েছে। সংবেদনের সমতার ভিতরে আছে অ্যাডাপশন। সংবেদনের সমতা বলতে কি বোঝায়, যেমন আমরা অন্ধকার অভিযোজন বলেছি, আলোর অভিযোজন বলেছি, আবার শব্দের অভিযোজন আছে, গন্ধের অভিযোজন আছে, তাপ ও শৈত্যের অভিযোজন আছে। এইগুলো সব কিন্তু আমাদের উদ্দীপকের থেকে সৃষ্টি হয়েছে, এবং এর সাথে মিলে আমাদের যে সমতা বা যে অভিযোজন, এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ঢুকতে হবে, এবং আস্তে আস্তে দেখো সব অভিযোজন প্রক্রিয়া ঠিক হয়ে গেছে। এই জন্য প্রথম বলেছে সংবেদন আর প্রত্যক্ষণ। প্রত্যক্ষণ হচ্ছে চাক্ষুষ দেখা, সংবেদন হচ্ছে অনুভব করা। তাপের সংবেদন হতে পারে, গন্ধের সংবেদন অনুভূতি হতে পারে, আবার শব্দর হতে পারে। এই যে প্রক্রিয়ার মধ্যে আমরা যতটুকু শিখেছি বা যতটুকু প্রত্যক্ষণ করতে সক্ষম হয়েছি, তাকে আমরা সংবেদন বলতে পারি। পরবর্তী ক্লাসে তোমাদের আমি কিন্তু প্রত্যক্ষণ সম্পর্কে ক্লাস নিব, তোমরা সংবেদন চ্যাপ্টারটা আরও ভালো করে দেখবে, এবং এই যে আজকের ক্লাসটা হলো, এই ক্লাসটা তোমরা বারবার দেখার চেষ্টা করবে, তাহলে আরও জানতে সক্ষম হবে। শিক্ষার্থীবৃন্দু দেখো, আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় আছে, এই পাঁচটি ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু আমরা সংবেদনটা গ্রহণ করি। আর উদ্দীপকটা কি বলেছি না, কোনো বিষয় হতে পারে, কোনো বস্তু হতে পারে, তাপমাত্রা হতে পারে, তোমার ঠান্ডা হতে পারে, গন্ধ হতে পারে। এর থেকে আমরা মানে আমাদের কি হয়, স্নায়ুতন্ত্রগুলো যখন উত্তেজিত হয়, উদ্দীপনার সৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের সংবেদন সাড়া দেয়। পায়ে বলেছি পিরেক খুললে বোঝা যায়, মস্তিষ্কে পৌঁছে যায়, মস্তিষ্ক নির্দিষ্ট করে দিয়ে আসে যে কোথায় তোমার পিরেক ফুটছে, সেখানটায় দিয়ে আসে। সুতরাং এই যে প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু সংবেদন ও প্রত্যক্ষণের মাধ্যমে সংগঠিত হয়। প্রত্যক্ষণ কী করে, কোথায় কি ফুটছে সেটা যদি ব্যাখ্যা করি, অর্থ করি,
বোঝা যায় যে এই জিনিসটা এই, তখন কিন্তু সেটা প্রত্যক্ষণের রূপ নেয়। এর আগ পর্যন্ত যদি না বুঝতে সক্ষম হয়, দেখতে না হয়, তাহলে সেটা হয় যে আমাদের সংবেদন। শিক্ষার্থীবৃন্দু, তাহলে আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস থেকে বিদায় দেব। তোমরা যে যেখানে আসো অনলাইন ক্লাসগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করবে এবং দেখবে। তাহলে আগামীতে এই যে সংবেদনের ক্লাস নেওয়া হয়েছে, আগামীতে তোমাদের প্রত্যক্ষণ সম্পর্কে ক্লাস নেব। তোমরা আবার নির্দিষ্ট দিনে অবশ্যই প্রত্যক্ষণের ক্লাস সম্পর্কে ধারণা পাবে। শিক্ষার্থীবৃন্দু, তাহলে তোমাদের সর্বশেষ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমি অনলাইন ক্লাস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা। ধন্যবাদ সবাইকে।